This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি পাঁচ কথা টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, নজর রাখবো এই মুহূর্তের সব বড় খবরের দিকে। এসআইআর এর ভয় বাংলাদেশে পালানোর হিড়িক। স্বরূপনগরের বিথারি সীমান্তে পাকড়াও করা হয়েছে আরও ৩৮ বাংলাদেশিকে। পরপর ৩ দিনে এই নিয়ে ৯৪ জন বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। বেশ কয়েক বছর ধরে ভারতে আত্মগোপন করেছিল অনুপ্রবেশকারীরা। এসআইআর এ ধরা পড়ার ভয় বাংলাদেশে ফিরতে গিয়ে পাকড়াও। এসআইআর এর মধ্যে আবারও গ্রেফতার বাংলাদেশি। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে ধৃত বাংলাদেশের নাগরিক। ধৃত যুবক বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। ধৃতের থেকে উদ্ধার বাংলাদেশের নাগরিকত্বের পরিচয়পত্র। নকল আধার কার্ডও পাওয়া গিয়েছে। মোবাইল ফোন রয়েছে একটি। ২.৫ মাস আগে ভারতে ঢুকে রাজমিস্ত্রির কাজ করতে। মালদার হবিবপুরে জোর করে ভারতে ঢোকার চেষ্টা। বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশি। ধৃত আব্দুল মান্নানকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। আরো ৫ জন কোথায় আছে ওটা শুনুন। নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে, সবগুলো বেরিয়ে আসছে। এসআইআর ইস্যুতে মন্তব্য শুভেন্দু অধিকারী। সীমান্তবর্তী গ্রাম ফাঁকা হয়ে গেছে। ২০ থেকে ২৫% বাংলাদেশি পালিয়েছে। ৪ তারিখের আগে পালাও। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি বিরোধী দলনেতা। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটা তো প্রকৃত দৃশ্য। আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম ৩ দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপোল বন্ধ করব। নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো আপনাকে বলছি প্রায় ২০-২৫% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে। নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। খোঁজ নেন, বুম ক্যামেরা পাঠান। আজকেও বলছি পালাও। এখনো হাতে ২৪ ঘন্টা আছে। ৪ তারিখের আগে পালাও। দক্ষিণ দিনাজপুরে অনুপ্রবেশকারী সরব সুকান্ত মজুমদার। বংশীহারিতে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী নির্বিকার পুলিশ। বারবার অভিযোগ সত্ত্বেও পদক্ষেপ করছে না পুলিশ, অভিযোগ সুকান্ত। অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক বলে নির্বিকার পুলিশ, অভিযোগ সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে আপোষের অভিযোগ সুকান্ত। পরিষ্কার লোকাল অধিবাসীরা, কোনো রাজনৈতিক দলের তরফ থেকে নয়, অন্য কারো থেকে নয়, প্রতিবেশী তথ্য প্রমাণ দিয়ে, এবং সেক্ষেত্রে বাংলাদেশি যে আই কার্ড, সেই আই কার্ডের ছবি দিয়ে আমরা ওখানকার স্থানীয় মানুষ লাভলি বেগম তার সম্বন্ধে যে কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের পরেও পুলিশ, জেলা প্রশাসন কোন রকম ব্যবস্থা নিচ্ছে না। একজন বাংলাদেশের নাগরিককে ভারতবর্ষে রেখে দেওয়ার, পশ্চিমবঙ্গে রেখে দেওয়ার চেষ্টা করছে। এখন বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কেন এত চেঁচামেচি করছে এসআইআর শুরু হওয়াতে। এই একটা দুটো করে প্রমাণ আমাদের সামনে আসছে, কিন্তু আমার যেটা মনে হয় এটা হিমশৈলের চূড়া মাত্র। অনুপ্রবেশকারীরা ঢুকলো কি করে? যদি দক্ষিণ দিনাজপুরে ঢুকে থাকে, তারা বর্ডারটা ক্রস করলো কি করে? বর্ডার সিকিউরিটি ফোর্সকে ঘুষ দিয়ে, অমিত শাহকে ঘুষ দিয়ে, না সুকান্ত মজুমদারকে ঘুষ দিয়ে? প্রথম কথা তো তাকে এটা বলতে হবে, অনুপ্রবেশকারী বাংলাদেশ সীমান্ত এড়িয়ে ক্রস করে ৫৬ জনকে নিশ্চয়ই অ্যারেস্টের কথা নয়। তারা যারা আগে ঢুকে পড়েছিল তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। প্রথম প্রশ্ন আপনারা করবেন, এরা ঢুকলো কি করে? যারা ৫৬ জনের কথা বলছেন তারা তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এবার বেরিয়ে যাওয়াটা তো পরের ঘটনা। আগের ঘটনা তারা এপারে আসলো কি করে? তখন বর্ডার সিকিউরিটি ফোর্স কি ঘুমোচ্ছিল, নাকি তারা টাকা পয়সা নিয়ে তাদের ঢুকিয়েছিল? আসল প্রশ্নটা এখানেই। এসআইআর আবহে উদ্বেগে মেদিনীপুর শহরের বাংলাদেশি কলোনির বাসিন্দারা। ২০ বছর আগে বাংলাদেশ থেকে মেদিনীপুরে এসে বসবাস। আছে ভোটার কার্ডও। ২০০২ এর ভোটার লিস্টে নাম নেই কারো। এখন এসআইআর শুরু হতেই ঘুম উড়েছে
বাংলাদেশি ভোটারদের। আবারও বসিরহাটে এসআইআর আতঙ্ক। 2002 এর ভোটার তালিকায় নাম থাকলেও কমিশনের লিস্টে নাম নেই। চরম উৎকণ্ঠায় বসিরহাটের 48 জন বাসিন্দা। আর একবার জানিয়ে রাখি, আবারও বসিরহাটে এসআইআর আতঙ্ক। 2002 এর ভোটার তালিকায় নাম থাকলেও কমিশনের লিস্টে নাম নেই। চরম উৎকণ্ঠায় বসিরহাটের 48 জন বাসিন্দা। সালে ভোট দিয়েছি, আমাদের ভোটার লিস্টে এসছে, ওর মধ্যে নাম নেই, তাহলে আমরা আগে গিয়ে আমাদের সন্তানরা কিভাবে ভোট দেবে? আমরা চাইছি, আমরা যদি এখন ভোটার লিস্টে যদি আমাদের নাম না থাকে, তাহলে পরবর্তীকালে আমাদের সন্তানদের আমরা ভোটার লিস্ট নাম কোথা থেকে পাবো? 2 সালে ভোট দিয়েছি, তার আগেও দিয়েছি 2-3 বার। আমার এই নতুন যে কার্ড বেরিয়েছে এতে আমার নাম নেই। এখন আমার যাতে নাম আবার ফেরত নতুন এতে আসতে পারে সেই আবেদন জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। আমার এটা যেন ভালোভাবে হয়ে যায়। 2002 সালের আগের থেকেই ভোট দিচ্ছি। হ্যাঁ, তখন নাম ছিল, এখন নতুন লিস্ট বার হয়েছে, এখন বলছে যে তোমাদের নাম কাটা পড়েছে। আমি যে আমাদের জন্য ভোট দিতে পারে, আমাদের ছেলেপিলি কোথায় কি করবে, কিভাবে ভোট দেবে? ওরা ভোটটা তো হতেই পারবে না। আমাদের যদি নাম কাটা পড়ে যায়, তাহলে আমাদের ছেলে মেয়ে কিভাবে ভোট দেবে? 1990 সাল থেকে ভোট দিলেও 2002 এর ভোটার তালিকায় নাম নেই। আতান্তরে পানিহাটির 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন কুমার দের পরিবার। ভয় পেয়ে তৃণমূল কাউন্সিলরের দ্বারস্থ স্বপনকে। পাশে থাকার আশ্বাস বিশ্বনাথের। অভিযোগকারীর পাশে দাঁড়িয়ে কাউন্সিলরের হুঁশিয়ারি, যারা গন্ডগোল পাকিয়েছেন তাদের বেঁধে রাখা হবে। কাউন্সিলর বলছে আমরা দেখছি ব্যাপারটা কি করা যায়, আমাদের হাতে তো কিছু নেই, সমস্ত নির্বাচন কমিশনের ব্যাপার, ওনারা যেটা করবে সেটাই তোমাকে করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। আপনার পরিবারের লোক কি দুশ্চিন্তা? স্বাভাবিকভাবে পরিবারের দুশ্চিন্তা। আমার ছেলে মেয়েরও নতুন নাম উঠেছে ভোটার লিস্টে। আমার ছেলের 2000 সালে জন্ম, মেয়ের 2003-এ জন্ম, ওদের সবারই ভোটার লিস্টে নাম উঠে গেছে। আর সবারই আমাদের ডিজিটাল ভোটার কার্ড, এখন নতুন যে ডিজিটাল ভোটার কার্ড আছে, এবং আমার ফ্যামিলির সবারই পাসপোর্ট আছে। নিশ্চিত পাশে দাঁড়াবো, শুধু না, এই অপকর্ম যারা করছে, আমরা আমাদের বিধায়ক মাননীয় নির্মল ঘোষের নির্দেশ, এই অপকর্মকারীদের আমরা প্রয়োজনে অভিষেক ব্যানার্জির নির্দেশ, আমরা মারবো না, কিন্তু আমরা বেঁধে রাখবো। এই অন্যায় যারা করছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো, এবং কোনো মানুষ যাতে আগামী দিনে বিপদে না পড়ে, আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করবে। হিন্দুদেরকে কোনো চিন্তা করা দরকার নেই। যদি হিন্দু থাকে, সনাতনী লোক আছে, ভারতবর্ষের নাগরিক আছে, তাদের কোনো ডকুমেন্ট হলে বাধ্য আছে ইলেকশন কমিশন তুলতে। যদি নাও থাকে, যদি হিন্দু থাকে, তাদেরকে আমরা সিএ ক্যাম্প করছি, প্রায় 7000-এর উপরে ক্যাম্প হচ্ছে, সেখানে সব জায়গায় এদেরকে আমরা নাগরিকতা দেব। যদি ওরা 2002-এ আসে, তাহলে তো দিতে বাধ্য আছে, এমনি করবে। আর যদি কারেন্টও আসে থাকে 31 ডিসেম্বর 2024-এ, তাদেরও জন্য আমরা কোনো হিন্দু, সনাতনী হিন্দু যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসছে, তাদের এখানে শরণার্থী হিসাবে ভারতবর্ষের নাগরিকতা দেওয়া হবে। তাদের কোনো নাম কাটার কোনো নেই। এসআইআর আবহে আবারও ভুতুড়ে ভোটারের হদিশ। পানিহাটিতে একটি ওয়ার্ডে ভুতুড়ে ভোটার 270। পানিহাটির 18 নম্বর ওয়ার্ডের 7টি বুথে ভুয়ো ভোটার 210, মৃত ভোটার 60। ভূতেরাই তৃণমূলের প্রাণ ভোমরা, খোঁচা বিজেপির। ভোটার লিস্টে বেনজল কমিশনকেই দায়ী করল তৃণমূল। যারা ওই বুথে নেই, আর মৃত ভোটার, ভুয়ো ভোটার, ডাবল ভোটার, শিফট করে অন্য জায়গায় চলে গেছে, তারা অন্য এলাকায় ভোট দিচ্ছে, তারপরেও ওদের ভোটার কার্ড গুলো এই এলাকায় রয়ে গেছে। কতজন ভোটার রয়েছে, কটা বুথ রয়েছে পানিহাটি? আমি আনুমানিক বলতে পারি যে সারা পানিহাটি জুড়ে কমপক্ষে 10,000 ভোটারের নাম তো বাদ যাবেই যাবে। আমার যদি আধার কার্ড, ভোটার কার্ড সেই জায়গায় না থাকে, তাহলে সেখানকার কাউন্সিলর আমাকে সার্টিফিকেট দেবে না, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সুতরাং আমি সেখানে গিয়ে আমি ভোট তুললাম, সেখানের ভোট আর এখানের ভোটটা আমি কাটলাম না। এটা তো ইলেকশন কমিশনার একটা টিপ মারলে যেখানে কাটা যায়, সেখানে ইলেকশন কমিশনার তাদের ভোটটা ওখান থেকে কেটে দিয়ে এখানে তোলার ব্যবস্থা করলো না কেন?
ঠাকুরবাড়িতে ফাটল। মমতা বালা শান্তনুর পর একই বাড়িতে তৃতীয় শক্তি তৈরির পথে সুব্রত। ঠাকুরবাড়ির আরও এক সদস্য নেতৃত্ব দেবেন মতুয়া মহাসংঘের। আগামী সপ্তাহে মতুয়া মহাসংঘের তৃতীয় সমান্তরাল কমিটি তৈরির ঘোষণা। নতুন এই কমিটির নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাদা তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। শনিবার নিজের সে কথা ঘোষণা করেছেন তিনি। সুব্রত জানিয়েছেন আগামী মঙ্গলবার তিনি তৃতীয় মতুয়া মহাসংঘ ঘোষণা করবেন। গাইঘাটার বিজেপি বিধায়ক জানিয়েছেন একই নাম, একই রেজিস্ট্রেশন নম্বর, শুধু নেতৃত্বটা থাকবে আলাদা। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিলেন তা এখনই খোলসা করছেন না সুব্রত। আগামী মঙ্গলবারই সব জানাবেন জানিয়েছেন সুব্রত ঠাকুর। মতুয়া মহাসংঘ তৃতীয় মতুয়া মহাসংঘ তৈরি হতে চলেছে আপনার নেতৃত্বে। হ্যাঁ, 4 তারিখে সেটা। দুটো মতুয়া মহাসংঘ রয়েছে অলরেডি, একই নাম, একই রেজিস্টার্ড নাম্বার। থার্ড মতুয়া মহাসংঘ আমার নেতৃত্ব হচ্ছে। এইটা কেন 4 তারিখে আপনারা জানতে পারবেন। সুব্রত শান্তনু বিবাদে সুব্রতর পক্ষে মমতা বালা। বড় ভাই সুব্রতকে বঞ্চনা করা হয়েছে। বড় ভাই হিসেবে সুব্রতর অধিকার আগে থাকা উচিত। মন্তব্য মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। প্রথম বলবো যে সেটা ওদের পরিবারের ব্যাপার এবং বড় ভাই তার অধিকার আগে থাকা উচিত। তাকে যেভাবে ঠাকুর বাড়িতে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, তার অধিকার বড় ছেলে হিসেবে তার অধিকার পাওয়া উচিত। সংগঠন ওরা কি করবে না করবে ওদের সেটা আমি বলবো যে বড় ছেলে সুব্রত ঠাকুর তার এই বাড়িতে অধিকার পাওয়া উচিত। এই মুহূর্তে আমাদের কাছে একটা খবর আসছে, তৃণমূলের বুথ সভাপতি বুথ লেভেল অফিসার অভিযোগ পেয়েই তৃণমূল নেতাকে সরালো নির্বাচন কমিশন। এই মুহূর্তে আবারও এই খবর আসছে যেখানে বিএলওই তৃণমূলের বুথ সভাপতি এবং তাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কাটোয়ার কুয়ারা গ্রামের বিএলওকে সরানো হয়েছে। পুরাণ চন্দ্র ঘোষের বদলে নতুন বিএলও উদয় চন্দ্র ঘোষ। তৃণমূলের ঝান্ডা হাতে মিছিলে দেখা গিয়েছিল পুরাণ চন্দ্রকে, এমনটাই বিজেপি অভিযোগ করছে। এ নিয়ে আমরা আরো জানবো, আরো তথ্য জানবো আমাদের রিপোর্টার থেকে। কৌশিক রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, কিভাবে একজন তৃণমূলের বুথ সভাপতিকে বিএলও করা হয়েছিল? দেখো, একদমই যেটা বিএলও দায়িত্বপ্রাপ্ত বিএলও যেটা একদম স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তাকে নির্বাচন কমিশন থেকে এই অর্ডার ধরানো হয়েছিল। তাকে জিজ্ঞাসা পর্যন্ত করা হয়নি যে তিনি কোনো রাজনৈতিক দল করেন কিনা, কোনো পদে আছেন কিনা, তিনি এমনটাই জানিয়েছেন। এবং বিজেপির তরফ থেকে কিন্তু একদম অভিযোগ করা হয় যে কাটোয়া 2 নম্বর ব্লকের কুয়ারা গ্রাম 258 নম্বর বুথ, এই বুথে যিনি বিএলও তিনি তৃণমূলের বুথ সভাপতি, এমন অভিযোগ করা হয় বিজেপি তরফ থেকে নির্বাচন কমিশনকে। এবং নির্বাচন কমিশন অভিযোগ পাওয়ার পরেই কিন্তু দ্রুত পদক্ষেপ নেয়, সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আগে দায়িত্বপ্রাপ্ত যিনি বিএলও ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন একজনকে বিএলও হিসেবে ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে। ধন্যবাদ। যিনি বিএলও ছিলেন তিনি আবার তৃণমূলের বুথ সভাপতি। এ নিয়ে আমরা নির্বাচন আধিকারিকের দপ্তরে যে অভিযোগ করেছিলাম তার পরিপ্রেক্ষিতে দেখলাম কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে সেই তৃণমূলের বুথ সভাপতি এবং তৃণমূলের ওই একই ব্যক্তি যে বিএলও ছিলেন ওনাকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন মাস্টারমশাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনাকে আমরা স্বাগত জানাই এবং আশা করব যে আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে কাজ হবে। যেহেতু প্রাথমিক শিক্ষকদের মধ্যে থেকে বিএলও করাটাই জোর দেওয়া হয়েছে এবং শতকরা 95% বিএলও প্রাথমিক শিক্ষকদের মধ্যে করা হয়েছে, তাদের ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। তাদের মধ্যে অনেকেই বিজেপি, সিপিএম, কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী আছে। এসআইআর আবহে আরেক বিএলওর বিরুদ্ধে শাসক যোগের অভিযোগ। বর্ধমান দক্ষিণের 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া। বিজেপির দাবি ওই বিএলও তৃণমূল বিধায়ক খোকন প্রসারণের দাবি গেরুয়া ব্রিগেডের। বিএলওই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক, তাকে ডিউটি দিয়েছে তিনি করবেন, পাল্টা দাবি তৃণমূল বিধায়কের। কমিশনের নির্দেশ মেনেই কাজ করছি দাবি অভিযুক্ত বিএলও। বিধায়ক তৃণমূল কর্মীদের নাম, তৃণমূল বিধায়ক তৃণমূল কর্মীদের নাম রেকমেন্ডেশন করেছেন বলেই সেই নাম এখানে ঢোকানো হয়েছে বলে আমরা মনে করছি। এই ষষ্ঠী কোড়া
যে সম্পূর্ণরূপে প্রমাণিত সে একজন তৃণমূল কর্মী এবং তৃণমূলের বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ। এই ষষ্ঠী কোড়াকে দিয়ে এসআইআরের কাজ করালে এসআইআরের কাজ ঠিকমতো হবে না বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। যে কটা লোকই বিএলআর হোক, কেউ না কেউ কোনো দলের অবশ্যই সাপোর্টার। কেউ তৃণমূল হতে পারে, কেউ বিজেপি হতে পারে, কেউ সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে। সাপোর্টার তো আজকে বাংলার প্রতিটি মানুষই একটা না একটা দলের সাপোর্টার। ষষ্ঠী তৃণমূলের সাপোর্টার, কিন্তু ষষ্ঠী কর্মচারী, সে সরকারি কর্মচারী, তাকে ডিউটি দিয়েছে, সে করবে। এর সঙ্গে তো বিএলও নিয়ে গণ্ডগোলের কোনো ব্যাপার নেই। মানে একটা অভিযোগ এসেছে যে এই নামে, আমি বললাম যে দেখুন, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন আমাকে চিঠি দিয়েছে, অর্ডার দেয়, সেই অর্ডার অনুযায়ী আমি তার কাজ করি। আমি প্রায় 57% কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি। আজকে যে দেখলাম যে আমাকে ওখান থেকে জানায় যে আমি তখন বললাম যে স্যার দেখুন আর কী করবো, আমাকে আপনারা যা নির্বাচন কমিশন যা নির্দেশ দেবে আমি সেটা করবো। এর বাইরে তো আমার কিছু আর বইয়ে করার নেই না। হয়তো হ্যাঁ মিটিংয়ে গেছি, সেটা মানে এখন রিসেন্ট বলতে কি যে আমি যেহেতু বললাম কি পাড়ায় যেহেতু থাকি, আমরা মিটিং হয়, আমরা সমর্থন করি বলে অবশ্যই গেছি। অযোগ্যদের নাম প্রকাশ না করে এসএসসির শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া। কাল থেকে শুরু হচ্ছে এসএসসির শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া। যোগ্য চাকরিহারাদের সঙ্গেই নতুনরাও করতে পারবেন আবেদন, কিন্তু এখনো পর্যন্ত অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো না এসএসসি। শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষাতেও কি আবেদন করবেন অযোগ্যরা? ফের কি কলুষিত হবে এসএসসির নিয়োগ প্রক্রিয়া, উঠছে প্রশ্ন। এই পরীক্ষার বাস্তবতা কতটা আছে, বা পরীক্ষা আদৌ হবে কিনা, বা পরীক্ষায় সবাই কিভাবে অংশগ্রহণ করবে? যদি টেন্টেড লিস্ট যদি সরকার নাই দেয় গ্রুপ সিডির, তাহলে এই পরীক্ষা কিভাবে সম্ভব? দ্বিতীয় হচ্ছে দীর্ঘ 8 মাসের বঞ্চনা। 8 মাস ধরে কোনো রকম স্যালারি নেই। সরকার একটা রেমুনারেশন আমাদের জন্য ঘোষণা করেছিল, একটা ভাতা, সেখানেও যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়েছিল। যোগ্য হিসেবে যদি যোগ্যদের সরকারের সদিচ্ছা থাকতো তাহলে আমরা একটা ভাতা নিশ্চয়ই পেতাম। আমাদের এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের সংসার একদম চলছে না। আমরা আশঙ্কা করছি যে এই বিষয়গুলো পরবর্তীকালে আইনি জটিলতার মধ্যে না পড়ে, তাই যাতে এই বিষয়গুলো আইনি জটিলতার মধ্যে না পড়ে এবং আমরা যারা 2016 সালের যোগ্য শিক্ষাকর্মী যারা আছি তাদেরকে অবিলম্বে কিছু সুরাহা দেওয়ার জন্য অবিলম্বে সমস্ত গাইডলাইন মেনে সমস্ত পদ্ধতি শুরু করা হোক। আসলে সবাই ভাবছে সবাই এসআইআরে ব্যস্ত হয়ে গেছে, এই ফাঁকে কাজটা করে নি, কিন্তু বুঝছে না যে এটাও মামলা হয়ে যাবে এবং এই পরীক্ষাটাও আলটিমেটলি হবে না। যোগ্য অথবা অযোগ্য, আসলে কথাটা হচ্ছে স্বচ্ছ এবং দুর্নীতিগ্রস্ত সেই তালিকাটা কি আজ পর্যন্ত সরকার প্রকাশ করেছে? করেনি। কারণ ওই দুর্নীতি এবং অযোগ্য তাদেরকে মাথায় তুলে নাচাটাই তো তৃণমূলের কাজ, সরকারের কাজ। কি করে করবে ওরা? এটা আইনের বিষয়, আপনারা জানেন সাবজুডিস একটা বিষয়, আদালত পুরো বিষয়টার উপর নজর রাখছে এবং তারা যে নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর আইনজ্ঞদের পরামর্শ মেনে যখন যা যা করা সেগুলো একদম আইন মেনেই করা হবে। এখানে দলীয় স্তরে আমাদের কোনো বক্তব্য নেই। দ্রুত পুরো ভোট, রাস্তা সংস্কারের দাবিতে সিপিএমের অবরোধে উত্তপ্ত হাওড়া। পুলিশের সঙ্গে সিপিএম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। অবরোধ তুলতে গেলে দুপক্ষের বচসা। আমরা দেখাচ্ছি দ্রুত পুরো ভোট, রাস্তা সংস্কারের দাবিতে সিপিএমের অবরোধ। যে অবরোধ ঘিরে উত্তপ্ত হয় হাওড়া। পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের সমর্থক যারা রয়েছেন তাদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। অবরোধ তুলতে গেলে দুপক্ষের বচসা। ভর সন্ধ্যায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দমদমে গণধর্ষিতা 7ম শ্রেণীর ছাত্রী, গ্রেফতার করা হয়েছে 3 জনকে। গতকাল সন্ধ্যে টিউশন পড়তে বাড়ি থেকে বের হয় কিশোরী। পথে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ গল্প করে ছাত্র, এরপরই জোর করে টোটোয় চাপিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে 3 বন্ধু মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সল্টলেকে বিক্ষোভ বিজেপি। দিন দিন তো দেখছি সুরক্ষাটা অসুরক্ষা হয়ে যাচ্ছে। এবার নিজের মেয়েকে নিয়ে তো ভয় পাচ্ছিলাম, এবার আমিও ভয় পাচ্ছি কি আমি বাড়ি থেকে কি করে বেরোবো।
বাচ্চাকে কি শেখাবো? ওকে পড়াশোনা শিখাবো না সুরক্ষা শিখাবো না বলবো কি বাড়িতেই থাকো? যে বলে সন্ধ্যে 8টার পর মেয়েরা বেরোবে না, এখন তো সন্ধ্যে 6টার পরে মেয়েরা বেরোতে পারছে না। তাই জন্য আমরা রাস্তা কেন আমরা পুরো পশ্চিমবঙ্গ অবরোধ করে দেবো যতক্ষণ না এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হবে। সবার আগে বিজেপি সরকার চাই, ধর্ষকদের ধরে সবার আগে এনকাউন্টার করতে হবে। এনকাউন্টার করলেই সব ঠিক হয়ে যাবে। এদের পানিশমেন্ট হয় না, এদেরকে আটকে রেখে দিয়ে 2 মাস পর ছেড়ে দেওয়া হয়। অধ্যক্ষের কাছে তিরস্কৃত হয়ে মদ্যপান করে স্কুলের বারান্দাতেই ঘুমিয়ে পড়লেন স্কুল শিক্ষক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বারবেরের স্কুলের শিক্ষকের কীর্তিকলাপ। দেখুন সেই ভিডিও। ক্লাসে পড়ানোর সময় এক ছাত্রীর খাতার পিছনে নিজের ফোন নম্বর লিখে দেন ওই শিক্ষক। সে কথা জানাজানি হতেই স্কুলের অধ্যক্ষ ওই শিক্ষককে ডেকে তিরস্কার করেন। অধ্যক্ষের কাছে বকা খেয়ে ছুটির পর স্কুলেই মদ্যপান করেন শিক্ষক। নেশার চোটে স্কুলে ঘুমিয়ে পড়েন শিক্ষক। এমনই অবস্থা শিক্ষকের হাজার ডাকাডাকিতেও সাড়া দেননি।